ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়বেন ১,৮৪২ জন। মোট ২,৫৬৮ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭২৩ জনের। যাচাই বাছাই শেষে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ফরিদপুর ১ আসনে প্রথমে ১৫ প্রার্থীর সবারই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়, তবে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে ৭ জনের। প্রার্থিতা ফিরে পেতে কাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে নির্বাচন কমিশনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের হলফনামার তথ্যসহ সার্বিক বিবরণী যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ত সময় কাটান নির্বাচন কর্মকর্তারা। রবিবার যাচাই বাছাইয়ের কাজ শেষে মোট বৈধ, বাতিল ও স্থগিত মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনে ২৩৮ প্রার্থীর মধ্যে ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধ ১৬৩টি। ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৫ জন। সকালে ৭টি স্থগিত ও ৮টি বাতিল করা হয়। পরে নির্ধারিত সময়ে ব্যাখ্যা দেয়ায় বিএনপি, জামায়াতসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বেগম জিয়ার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নসহ কিশোরগঞ্জের ৬টি আসনে ৬১ প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ঋণ, ১% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের ১৬টি আসনে ১৪৩ প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, স্থগিত ২টি। অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন ২,৫৬৮ জন। এর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর বৈধ ১,৮৪২টি। মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে পরিণতি ভোগ করতে হবে। সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভায় এই কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। ২-১ দিনের মধ্যে বিএনপির চেয়ারপারসন হচ্ছেন তারেক রহমান, এমনটা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে আন্দোলনে শরিকদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি। এদিকে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা হয়েছে। পরে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। ডেমোক্রেসি প্রতিষ্ঠায় মবক্রেসি সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও তাগিদ দিয়েছে দলটি। আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। আজকে প্রথম সভা আমরা করেছি। পরে নির্বাচন কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। ২৪-এর আন্দোলনেও দলটি অগ্রণী ভূমিকা রেখেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির আন্দোলন সংগ্রামেরই ফসল। আর এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সেই প্রধান সংগঠন যারা বরাবর যথাসম্ভব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়েছে। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে।
এদিকে একই দিন সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে। খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবোক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। জানান সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। 2-1 দিনের মধ্যেই তারেক রহমানের বর্তমান পদের পরিবর্তনের আভাস দেন তিনি। আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। গণতান্ত্রিক লড়াইয়ে আপসীন নেত্রী হয়েই বেগম খালেদা জিয়ার রাজস্বিক প্রস্থান হয়েছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যা 7টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ সহ অনেকে উপস্থিত আছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। দলীয় শোক কর্মসূচির 6ষ্ঠ দিনেও সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে বেগম খালেদা জিয়ার কবরস্থান। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে ভিড় করেন সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠন থেকেও তার প্রতি জানানো হয় শ্রদ্ধা। তারা বলেন, দেশের মানুষের প্রতি যেই মমত্ববোধ বিএনপি চেয়ারপারসন প্রকাশ করেছেন তা ইতিহাসে বিরল। ভোরের আলো ফোটার আগেই সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থান। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। মন ভরে দোয়া করলাম, আজকে খুব নিরিবিলি ছিল। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জায়গাটা অনেক উপরে, এবং এই মহিলা খুব আরামের জীবন যাপন করতে পারতেন, কিন্তু খুব সংগ্রামী ছিলেন। আমাদের সারা জীবন থেকে যে আপসীন ছিলেন, দেশ ছাড়েননি কখনো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরুতে এর আগের থেকেও উনি যে কোনো কিছুর মধ্যেই সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরা সময়টাই ছিলেন। তারা বলছেন, দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জানাজাতে আসতে পারি নাই, আজকে কয়েকদিন থেকে আসুম কি বেলে আসি, ওনার কবর জিয়ারত করুম, এটাই আক্ষেপ ছিল। এখন আসছি, মনে অনেক প্রশান্ত লাগতেছে। আমার বাসায় শেরপাড়া, আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিন এসে একবার করে কবর জিয়ারত করি। আওয়ামী লীগ ফেসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশ মাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। অনন্তকালে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া, তবে দেশের জন্য রেখে গিয়েছেন অনন্য সব অবদান। তাকে স্মরণ করতে প্রতিনিয়ত ভিড় জমছে কবরস্থানে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়া স্বৈরাচার পুনর্বাসনে এজেন্সির খেলা, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে জাতীয় পার্টিকে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারের যারা দোষর, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন আমাদের।
সর্বশেষ অবস্থাটা আসলে সন্ধ্যা 7টায় কিন্তু দেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়ী সংগঠন রয়েছে, বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে আসলে 5 আগস্টের পরবর্তী সময় এবং সামনে নির্বাচন সব মিলিয়ে কিন্তু আসলে এইখানকার যে পরিস্থিতি রয়েছে এইগুলো নিয়ে তারা কিন্তু আলাপ আলোচনা করেছেন। আসলে কি ধরনের ভিতরে আলোচনা হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সামনে কিন্তু তারা কথা বলবেন। হয়তো পরবর্তী বুলেটিনের মাধ্যমে আপনাদেরকে ডিবিসি নিউজের দর্শকদের জানাতে পারবো আসলে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে এখানকার এখন পর্যন্ত ভিতরে কিন্তু তারা বৈঠকটি চলমান রয়েছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু এখানে বৈঠকে সভাপতিত্ব করছেন এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে হয়তো গণমাধ্যমের সামনে কথা বলবেন। তো বিএনপির গুলশানের বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের সামনে তাকিয়ে ছিল এখানকার অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নাজিম যুক্ত হয়েছিলেন আমাদের সাথে গুলশান থেকে। রাজনৈতিক উদ্দেশ্যেই আওয়ামী লীগের সময়ে গুমের মতো নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, যাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। গুমের মতো নৃশংস ঘটনা যাতে আর না ফিরতে পারে তা প্রতিকারের পথ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সময়ে 1569টি গুমের সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, যার মধ্যে 287টি ঘটনায় ভুক্তভোগীর কোনো সন্ধানই মিলছে না। গুমের শিকার জীবিত ফেরাদের মধ্যে 75% জামায়াত শিবিরের নেতাকর্মী আর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী 22%। এখনও নিখোঁজ নেতাকর্মীদের মধ্যে 68% বিএনপি এবং 22% জামায়াত শিবিরের। কমিশন প্রতিবেদনে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গুমের সরাসরি নির্দেশদাতা, আবার গুমের শিকার অনেককে ভারতে গোপনে হস্তান্তর করা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছেন প্রসিকিউশন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। তার বিরুদ্ধে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনেন প্রসিকিউশন। তবে জিয়াউল হাসানের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তার আইনজীবী। আমাদেরকে যখন এই ডকুমেন্টসটা দিয়েছে তখন ডকুমেন্টসটা কমপ্লিট হয়নি, অন্যান্য কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলোকে উত্থাপন করেছি বিফোর দ্য কোর্ট, যে ওগুলো আমার ফর এন্ডস অফ জাস্টিস, ওগুলো আমার প্রয়োজন এই মামলা পরিচালনা করার ক্ষেত্রে। আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা বলেছি যে 3টা কাউন্টে 100 জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন, নিজে উপস্থিত থেকেছেন, নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা, দিতে থাকেন নানা স্লোগান। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে পুলিশ। টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপক্ষ জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30টা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত হন পুলিশের 10 সদস্য। আটক করা হয় 10 জনকে। আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই, তবে আমরা সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন
ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে, তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে, সেখানে বিক্ষোভ করেন তারা। এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে হাতিরপুলে আলোচনায় বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা করছে র্যাব। দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় র্যাবের মহাপরিচালক জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো হয় তার জন্য কাজ করছেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, অন্যান্য বাহিনীর সাথে র্যাব কাজ করছে। এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর, তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। শরীয়তপুরের ব্যবসায়ী খোকন দাস হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদারীপুর র্যাব 8 ও কিশোরগঞ্জ র্যাব 14 এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সোহাগ খান, রাব্বি মোল্লা এবং পলাশ সর্দার। শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মারা যাওয়ার আগে খোকন দাস এই 3 জনের নাম বলে গেছেন। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাস। হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিংয়ে। এটার পথিকৃৎ তারা ছিলেন, তো আমরা সেই এর থেকে কৃতজ্ঞতা থেকে এসেছিলাম শোক জানাতে, কিন্তু উনি এটাকে একটু বাড়িয়ে দিয়েছেন যে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কি কি আমাদের সমস্যা বা কি হতে পারে, এবং উনি যদি ক্ষমতায় আসেন উনি কি করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন। তো দীর্ঘ আলোচনা উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা বিরাজমান সমস্যা যেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য সমস্ত, আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার অসুবিধা, যেগুলি কারণে শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তো আমরা বলেছি, শুধু আমরা মনে করছি, আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হচ্ছিল যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলেছি উনি ওয়েল নোট করেছেন এবং উনি যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। দেখেন ব্যবসায়ীদের সম্মানটা, ওনার নাম তো, ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি, কারণ সব ঢালাওভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর বাটপার, এবং ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয় ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে,
ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়েই কিন্তু আসে এবং ইকোনমি ইজ নাম্বার ওয়ান, এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত, যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। একটা বিষয় যে বিএনপি যে ব্যবসায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে তারেক রহমানের বৈঠকের পরে ব্রিফিংয়ে যুক্ত ছিলাম আমরা সরাসরি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার, ফলে আগের মুনাফার হারই বহাল থাকছে। রবিবার অর্থ বিভাগ এই বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারির জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অনুরোধ করেছে। শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর ফলে 2025 সালের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে হারে মুনাফা দেয়া হচ্ছিল, আগামী 6 মাসও বিনিয়োগকারীরা সেই একই হারে মুনাফা পাবেন। গত 28 ডিসেম্বর সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দেয় সরকার। দেশের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শীত আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পৌষের কনকনে শীতে রাজধানী সহ কাঁপছে সারা দেশ। পাবনা, সিরাজগঞ্জ ও সিলেট সহ কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আরও 1 সপ্তাহ চলতে পারে। তীব্র শীতে চুয়াডাঙ্গায় বিপর্যস্ত জনজীবন। রবিবার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রামের জনপদ। সারাদিনে মেলেনি সূর্যের দেখা। ঠান্ডায় বেশি বিপাকে নদী তীরবর্তী এলাকার মানুষ। একই অবস্থা নাটোরেও। ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। এখন এত আবহাওয়া ঠান্ডা, গাড়ি চালাতে পারতেছি না। অতিরিক্ত ঠান্ডার কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে নাকাল পঞ্চগড়ের জনজীবন। তীব্র শীতে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কমেছে ঢাকার তাপমাত্রাও। রবিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। দীর্ঘ সময় সূর্যের অনুপস্থিতিকেই শীত বাড়ার কারণ হিসেবে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে অব্যাহত থাকবে। দিনের বেলা কুয়াশাজনিত কারণে কিছু দিনের তাপমাত্রাটা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় দিন এবং রাতের তাপমাত্রাটার পার্থক্যটা অনেক কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে শীতের তীব্রতা। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।